জানি না কতক্ষণ আর। 1 মিনিট, ওখানেই দাঁড়াও। একটা হাওয়াই চটি, একটা জুতোর চিহ্ন। এই জঙ্গলে লোকে কি এক পায়ে হাওয়াই চটি আর এক পায়ে জুতো পরে থাকে? আরে না না, এমন কে করে স্যার? আরে এমন কে করে? এটা কি লেফট পায়ে জুতোর চিহ্ন আর রাইটে হাওয়াই চটি। হাওয়াই চটি? এই লোকটার একটা জুতো তো পাওয়া যাচ্ছে না। সূর্যর তো লেফট পায়ের জুতোটা মিসিং ছিল। 1 মিনিট, এসো তো। এ কাল্লু, এ কাল্লু, তুই এখানে জঙ্গলে কি করছিস? এই ছোট মালিকের জুতো তুই কোথায় পেয়েছিস? এদিকে শোন, আমার কথা শোন। এই, আরে কোথায় পালাচ্ছিস? এই কাল্লু, এই শোন। আরে দাঁড়াও, দাঁড়াতে বলেছি। এই কাল্লু, আরে স্যার, এই কোথায় পালাচ্ছিস? স্যার দাঁড়া। আমার কথা শুনুন। স্যার 1 মিনিট আমার কথা শুনুন। এ আপনি কি করছেন? আপনি কি নিজে মৃত্যু চাইছেন? এই জঙ্গলের দিকে আর 1 পা বাড়ালে আপনার জীবনে ফুল স্টপ পড়ে যাবে স্যার। এটা কি ভাবা যায়? আমারই ফেয়ারওয়েল পার্টিতে আমারই ফিয়ান্সে অন্য কোনো মেয়ের সাথে? ড্যাম ইট! আজ যদি আমার সামনে থাকতো তাহলে আমার গাড়ি দিয়ে ওকে উড়িয়ে দিতাম। আর একবার নয়, রিভার্স করে বারবার ধাক্কা দিতাম। আরে আসছি ভাই, হ্যাঁ পৌঁছে যাবো। কি লাশ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে? হ্যাঁ আমি আসছি আসছি। আরে ভাই, চাবি তো ভেতরেই রয়ে গেছে। ভেতরে কে? ভেতরে কে? ভেতরে কেউ আছে? ভেতরে কে? কে ভেতরে? এই লোকটার একটা জুতো তো পাওয়া যাচ্ছে না। স্যার, এই দেখুন। হাড়টা পুরো ভেঙে গেছে। খুব কষ্টকর মৃত্যু হয়েছে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কেস। অ্যাক্সিডেন্ট তো হয়েছে 100%। এই দেখো, রাস্তার উপর এই টায়ার ঘষে যাওয়ার দাগ। মনে হচ্ছে ও হঠাৎ ব্রেক মেরে গাড়িটাকে এরকম ঘুরিয়ে দিয়েছে। স্যার, ড্রাইভার চাইলে কিন্তু ওকে সাহায্য করতেই পারতো, কিন্তু পালিয়ে গেল। আজকালকার মানুষের কি হয়েছে বলুন তো? মনুষ্যত্ব বলে কিছু নেই। আমার ছেলে সূর্য, আরে দাঁড়ান, দাঁড়ান। ক্ষমা করে দাঁড়ান, দিস, দাঁড়ান, আমি তোকে দাঁড়ান, বাঁচাতে please, পারলাম না। আমার সবচেয়ে বড় ভুল ছিল, তোকে আমি কানাডা থেকে এখানে আসতে বলেছিলাম। স্যার প্লিজ প্লিজ, আপনি শান্ত হন। আপনি ওর বাবা? হ্যাঁ স্যার, আমি সেই হতভাগা বাবা। পৃথিবীর সব থেকে ভারী বোঝা আমার কাঁধে এখন। সামলান নিজেকে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আপনার ছেলে কাল রাত্রে এখানে এই জঙ্গলে কি করছিল? সূর্য সারা রাত এখানে জেগে আমাদের ব্যবসার কাজ দেখছিল। আপনাদের কিসের ব্যবসা? আমার জঙ্গলের এখানে একটা কাঠ চেরাই কারখানা আছে। স্যার, আমার অনুরোধ, যেই অ্যাক্সিডেন্টটা করে থাকুক না কেন তাকে তাড়াতাড়ি খুঁজে বার করুন স্যার। 1 মিনিট। আপনারা এত নিশ্চিতভাবে কি করে বলছেন যে সূর্যের মৃত্যু অ্যাক্সিডেন্টেই হয়েছে? আরে আপনি এত লেট করে কেন এলেন ডক্টর? অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আচ্ছা, আপনার চোখে কি করে লাগলো? না, ওই আমি একটু পড়ে গিয়েছিলাম। ডোন্ট ওয়ারি। স্যার, আপনি এটা কি করে বলতে পারছেন যে এটা অ্যাক্সিডেন্ট নয়?
আমি জিজ্ঞেস করছি আপনারা কি করে নিশ্চিতভাবে বলছেন যে সূর্যের মৃত্যুটা অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে? স্যার এই পুরো এলাকাটাতে একদম নেটওয়ার্ক নেই। ফোন করার জন্য এই রাস্তার কাছে আসতে হয়। সূর্য নিশ্চয়ই ফোন করার জন্যই এখানে এসেছিল। আর কোনো বড় লোকের ছেলে মদ্যপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আমার ছেলেকে মেরে দেয়। দেখুন দাদা, আপাতত আপনাকে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে সূর্যর মৃত্যু যে কারণেই হোক না কেন, অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু, আমরা এটা যত শীঘ্র সম্ভব খুঁজে বার করব। ধন্যবাদ। তুমি আমার কথা কেন শুনছো না? তুমি যাকে বলবে আমি তার দিব্যি খাবো। আমি ওই ছেলেটাকে মারিনি। তবে এই লোকটা কি আগেই মরে পড়েছিল? না, ও প্রথম থেকে ইনজিওর ছিল। আমার গাড়ি তোকে ছোঁয়নি পর্যন্ত। আঙ্কেল ট্রাস্ট মি প্লিজ। সরি। সূর্য আজ পর্যন্ত কারুর কোনো ক্ষতি করেনি, কেন কেউ ওর সাথে এমনটা করলো? স্যার, ধীরাজবাবু ঠিক কথাই বলেছেন। এটা একটা সড়ক দুর্ঘটনাই। উনি কে? এ আমার ম্যানেজার স্যার, মঙ্গল। ঠিক আছে, আপনি ওখানেই থাকুন। ডক্টর সালুকে, এটাও তো হতে পারে যে এই সূর্য জঙ্গলের এইদিকে যেখানে ওর টিম্বার ফার্ম আছে, ওইখান থেকে কোনো কাজে হয়তো জঙ্গলের ওই দিকটায় যাচ্ছিল আর রাস্তা পার হওয়ার সময় ওর এই অ্যাক্সিডেন্টটা হয়। না না, সূর্য কেন ওখানে যাবে? ওদিকে তো ওর কোনো কাজই নেই। ওদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ স্যার। স্যার, গেছিল তো বটেই। এই দেখুন, এই ফুল, আর এই ফুল আপনার টিম্বার ফার্মের দিকে হয় না, বরং ওই দিকে হয়। ওই দেখুন, এখনো ওই ফুল দেখা যাচ্ছে। গেছিল নিশ্চয়ই। স্যার, যদি অ্যাক্সিডেন্ট হয়েও থাকে তাহলে লোকটাকে ধরবো কি করে? আশেপাশে দূরে কোথাও সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি না। সিসিটিভি ক্যামেরা আসার আগেও আমরা প্রবলেম সলভ করতাম আর অপরাধী ধরাও পড়তো। এক্স্যাক্টলি, এই ফুলটাই আমাদের নিয়ে যাবে অপরাধীর কাছে। কি বলছেন কি ডক্টর সালুকে? এই দেখো, এই ফুলের ওপর আর এখানে এই পাথরের ওপর রক্তের চিহ্ন রয়েছে। তাহলে তো ডক্টর, রক্তটাকে পরীক্ষা করে দেখতে হবে যে রক্তটা সূর্যর না অন্য কারোর। তারপর গিয়ে আমরা কনফার্ম হব যে এটা অ্যাক্সিডেন্ট না খুন। হ্যাঁ, ঠিক বলেছো দা, খোঁজ তো করতেই হবে। কারণ যদি এটা জানতে পারা যায় যে এই রক্তটা সূর্যেরই, তাহলে প্রমাণ হয়ে যাবে সূর্য রাস্তায় পড়ার আগেই আহত ছিল। অঙ্কিতা, তোমার গাড়িতে তো রক্তের চিহ্ন রয়েছে। আঙ্কেল, তোমাকে বললাম তো একটু আগে, ও প্রথম থেকে ইনজিওর ছিল। ওকে আমি যখন দেখলাম অলরেডি ওর রক্ত পড়ছে। আমি যেই গাড়িটা থামালাম, ও ধাক্কা খেয়ে সাথে সাথে পড়ে গেল। আর তারপরেই ও মারা গেল। আঙ্কেল, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, এটা শুনলে কেউই করবে না, কিন্তু এটাই সত্যি। দেখো, আমার কাছে সেটাই সত্যি যেটা আমাকে প্রমাণ বোঝায়। আপাতত আমার প্রমাণ আমাকে এই কথা জানাচ্ছে যে এই গাড়িটা কাউকে ধাক্কা মারেনি। এক কাজ করি, এখন আমরা সিআইডি ব্যুরোতে যাই, গিয়ে আমরা সব সত্যি কথাটা বলে দিই। না না, কেন? কোনো সিআইডি না। কেন? সিআইডি এই রক্ত দেখলে গ্রেফতার করে নেবে। আচ্ছা ডক্টর, এইবার এই কেসে আপনার থিওরি কিন্তু ঠিক লাগছে না আমার। কেন? কেন ঠিক লাগছে না? স্যার, আপনি মন দিয়ে দেখুন, এই যে সাদা ফুলগুলো আছে এর আশেপাশে কিন্তু কিছু কাঁটাও রয়েছে, আর এই কাঁটাগুলো খুবই সাংঘাতিক। কাঁটা ফুটেও তো রক্ত বেরোতে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে সূর্য কাঁটায় আঘাত পেয়েছে? স্যার, এখানে যত শ্রমিক মানে ওয়ার্কাররা আছে, সবার শরীরে কোথাও না কোথাও কোনো না কোনো আঘাতের দাগ আছে। এটা তো কমন ব্যাপার, আর কাঁটা থেকেই হয়েছে। কিন্তু দয়া, কাঁটার দ্বারা এত রক্ত বেরোয় না যে মানুষ তাতে মরে যাবে। সেটা তো আমরাও বলছি ডক্টর। রক্ত শুধু এখানেই রয়েছে, অল্প একটু, অন্য কোথাও নেই কেন? মৃত্যুর কারণ অনেক বড় ডক্টর। ওই লোকটার হাড়গুলো ভেঙে গেছে ডক্টর সালুকে। কাঁটা দিয়ে কিন্তু হাড় ভাঙে না। কাকা, হ্যাঁ, সূর্যবাবুর খুনের রহস্যটা বলে দেবো নাকি? ওই ভুল করিস না, নাহলে যে অবস্থা সূর্যবাবুর হয়েছে আমাদের তার থেকেও খারাপ অবস্থা হবে। হরিণদেব, চুপ কর, খবরদার ওর নাম এখানে করিস না। ওর লোকেদের নজর আমাদের উপর সবসময় রয়েছে।
এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এদিকে সব চলো এদিকে চলো। তোমরা যাচ্ছিলে কোথায়? হ্যাঁ, ওই বাথরুম পেয়েছিল স্যার। দুজনের একসঙ্গেই পেয়ে গেল নাকি বাথরুম? দারুণ টাইমিং। আমরা কিছু করিনি, আমরা খেটে খাওয়া লোক সাহেব। কিছু করনি, কিন্তু দেখেছো নিশ্চয়ই। আমরা অনেক কষ্টের কাজ করি স্যার, কিছু দেখার সময়ই পাই না আমরা। আচ্ছা, তোমরা বারবার ওই জঙ্গলের দিকে কি দেখছো? কি আছে ওখানে? না কিছু না তো। পঙ্কজ, একটু দেখো তো কি আছে। একা? পঙ্কজ, আমি যাব নাকি? না না স্যার, আমি যাচ্ছি, সরি। স্যার, আপনারা গ্রামবাসীদের জিজ্ঞেস করুন, ওরা নিশ্চয়ই কিছু জানবে। যদি কোনো গাড়িতে ধাক্কা মেরে থাকে তাহলে ওরা নিশ্চয়ই দেখে থাকবে। স্যার, দেখে এসছি, ওখানে কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে আদিবাসীদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করো। এখানকার সিসিটিভি ক্যামেরা ওনারাই। অঙ্কিতা, 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 কি করছো? এখানে এসো, এসো এসো। সিআইডি এসেছে নাকি তোমার সাথে আমাকে গ্রেফতার করতে? না না মা, সিআইডিরা আসবে না তোমাকে গ্রেফতার করতে, কিন্তু আমাদেরই যাওয়া উচিত সিআইডির কাছে। আঙ্কেল, আমার কথাটা বোঝো, সিআইডির কাছে কোনো কথা গোপন থাকে না। আজ নয়তো কাল ও তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। আঙ্কেল তুমি তো জানোই 5 দিন পরে আমি কানাডা বেরিয়ে যাচ্ছি। আই নো। আঙ্কেল, যদি আমার ইউনিভার্সিটি জানতে পেরে যায় যে সিআইডি আমাকে কোনো মার্ডার কেস নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, আমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে আঙ্কেল। অঙ্কিতা, আমি বুঝতে পারছি, কিন্তু বাবার শেষ ইচ্ছা ছিল যে আমি ওই কলেজেই পড়াশোনা করি যেখানে বাবা পড়েছেন। তোমার বাবা সত্যিই খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি তো নিজে ওনাকে খুব শ্রদ্ধা করি। যদি উনি আমাকে সাহায্য না করতেন তাহলে আজ আমি এখানে আসতে পারতাম না যেখানে আমি আছি। প্লিজ আঙ্কেল, আমাকে হেল্প করো। আমি চাই না যে বাবার শেষ ইচ্ছাটা অসম্পূর্ণ থেকে যাক। এক মিনিট। হ্যাঁ গার্গী, স্যার, বডি থেকে একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্যার, একটা নকল নখ পেয়েছি। নকল লোক? হ্যাঁ স্যার। স্যার, আজকালকার মেয়েরা ওই নেল এক্সটেনশন করে না, বিভিন্ন কালারের নকল নখ পরে পার্টিতে যায়। কোথায় পাওয়া গেছে? স্যার, এটা সূর্যর চুলে আটকে ছিল, ওখান থেকে পেয়েছি আমি স্যার। আচ্ছা, স্যার, মনে হচ্ছে সূর্যকে গাড়িতে যে ধাক্কা দিয়েছে সে নিশ্চয়ই কোনো মহিলা। আচ্ছা, ওই নখের রংটা কি? স্যার, এটা গোলাপি রঙের। ওকে, আমি এখনই আসছি। হ্যাঁ, ইয়া। ও, এবার বুঝতে পেরেছি যে তুমি কেন আমার সঙ্গে সিআইডি ব্যুরোতে যেতে চাইছো না। তুমি তোমার বাবার নাম করে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছো। না আঙ্কেল, সেরকম কিচ্ছু কিছু করিনি। যদি নাই করো তাহলে নখটা তোমার গেল কোথায়? আসলে আসলে কালকে বাসন মাজতে গিয়ে ভেঙে গেছে। ব্যাস। বাড়িতে বাসন মাজার জন্য কেউ আছে তো? সত্যি করে বলো, সূর্যকে তুমি মেরেছো না? না আঙ্কেল, আমি মারিনি। যদি নাই মারো তবে তোমার নখ সূর্য চুলের মধ্যে কি করে গেল? কারণ ওকে আমি সাহায্য করতে চাইছিলাম। ওকে তো আমি মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারতাম না। আমি ওকে সাহায্য করতে চাইছিলাম। আমি ভাবলাম ওকে হসপিটাল নিয়ে যাই, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল। ও অলরেডি মরে গেছিল। যদি তাই হয় তবে তুমি এই কথাটা আমাকে আগে বলোনি কেন? আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে তোমাকে সাহায্য করছি, সিআইডির কাছে সব প্রমাণ লুকোচ্ছি, আর তুমি আমাকে সত্যি বলছো না? সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করে দাও।
কিন্তু নোক যদি সিআইডি অফিসাররা পেয়ে যায়, আমি ধরা পড়ে যাব। আঙ্কেল তুমি আমাকে বাঁচাও, আমি সত্যি কিছু করিনি, সত্যি। আরে বলুন না, আপনার কি মনে হয় সূর্যকে কে মেরেছে? এই জঙ্গলে কোনো ভয়ানক ভূত নেই তো? ভূত? মহিলা এবং হাসছে কেন? ভূত? মালিকের ছেলেকে কে মেরেছে আমি তো সেটা জানি না। কিন্তু যে এই জঙ্গলের নিয়ম ভাঙবে তার ভাগ্যে মৃত্যু রয়েছে। সবাই মরবে, সবাই মরবে যে নিয়ম ভাঙবে। গার্গী, স্যার, স্যার এটা পাক্কা 100% অ্যাক্সিডেন্টারি কেস। আমি এই দেখুন স্যার, সূর্যর পা থেকে এই মাটি আর স্টোন চিপের পার্টিকেলস পেয়েছি। হয়তো গাড়িতে ধাক্কা লাগার পর গাড়িটা অনেকটা ঘষে নিয়ে যায় ওকে। আর এই দেখুন স্যার, সূর্যর বডিতে একটা আইল্যাশও পাওয়া গেছে, যেটা একটা মেয়ের। এক মিনিট, একটা কথা খুব ভালো করে মনে রেখো, যে কোনো কেসে সিদ্ধান্তে খুব তাড়াতাড়ি পৌঁছানো উচিত নয়, বিশেষ করে তখন যখন ব্যাপারটা মৃত্যুর সঙ্গে জড়িত। তাড়াতাড়ি নয় স্যার, আমি অনেক টাইম নিয়েছি। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা ফ্যাক্ট দুবার করে চেক করেছি। আই নো, এই জন্য তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো। তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও, খোলা হাওয়ায় শ্বাস নাও, রিল্যাক্স করো, ততক্ষণ আমি লাস্টের সঙ্গে কিছু কথা বলি। কিন্তু স্যার আমি তো... ইটস মাই অর্ডার। এটা এখানে রাখো আর বাইরে যাও। গো, রিল্যাক্স ইয়োরসেলফ। মাই গড, আইল্যাশ অঙ্কিতার। সবাই মরবে যেই নিয়মকে ভাঙার চেষ্টা করবে। এদিকে আয়। তোর ঘটে কিছু বুদ্ধি আছে কি নেই? যা খুশি বলছিস সিআইডির সামনে। এই, আমি না তোদের মতো ভয় পাই না, বুঝলি? তাহলে ভয় পেতে শেখ। এই জঙ্গলের রহস্য এই জঙ্গলের মধ্যে থাকাটাই সব থেকে ভালো। আরে আরে গঙ্গু, তুই কেন এত ভয় পাচ্ছিস রে? তোকে দেখে মনে হচ্ছে তুই যেন হরিণদেবকে দেখে নিয়েছিস। শক্ত শক্ত লাগছে, মনে হয় কিছু ঢুকে গেছে। মাই গড, এটা এর পিঠের মধ্যে কেন ঢুকে আছে? খুব অদ্ভুত ধরনের অস্ত্র, কি হতে পারে? ও, এটা তো কোনো অস্ত্রই নয়, এটা কোনো পশুর শিং মনে হচ্ছে। রেড ভেসেলস আছে আর স্কিন নেই। পশুর শিং, কোন পশুর শিং হতে পারে? সিংহা হরিণের সিংহের টুকরো। এই দেখো, আমার না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এটা জঙ্গলের কোন নিয়ম বলো আমাকে? দয়া স্যার যদি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু বিপদে পড়বে। আসলে আমরা আমাদের ভগবান হরিণ দেবতা আর তার বোনকে খুবই মেনে চলি। কয়েক শতাব্দী আগে ওনারা আমাদের পূর্বপুরুষদের এই জঙ্গলে থাকার অনুমতি দিয়েছিলেন। আচ্ছা, কতদিন আগের পূর্বপুরুষ? এই ধরুন 200-300 বছর আগে। কিন্তু ওনারা একটা শর্ত দিয়েছিলেন যে আমাদের মধ্যে কেউই জঙ্গলের ওই দিকে যাবে না, সেটা কোনো কাজের জন্যই হোক বা বাড়ি তৈরির জন্য। এটা কেন? কারণ জঙ্গলের ওদিকে হরিণ দেবতার বোন থাকেন। আমাদেরও বছরে ওখানে দুবার যাওয়ার অনুমতি আছে হরিণ দেবতার পুজো করার জন্য।
সূর্য তবে জঙ্গলের এই নিয়ম ভেঙেছিল বলে ওর প্রাণ চলে গেল। হ্যাঁ স্যার, ওই রাতে হয়তো হরিণ দেবতা খুব ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন আর উনি ছোট মালিককে মেরে ফেলেছেন। বুঝতে পেরেছি, তার মানে ও কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি। হ্যাঁ স্যার, আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি নিজে গিয়ে দেখে নিন। না না বাবা, আমি একা যাব না, সবাইকে সঙ্গে নিয়ে যাব। তোমাদের ওই দেবতাকে দেখতে কেমন গো? ওনাকে খুব ভয়ঙ্কর দেখতে। ওনাকে দেখে অনেক বড় বড় সাহসীর অবস্থা খারাপ হয়ে যায়। ওনার শরীরটা তো মানুষের মতো, কিন্তু ওনার মাথার উপরের দিকে লোহার তলোয়ারের মতো শিং আছে। হ্যালো, পঙ্কজ, হ্যাঁ সালুকে স্যার বলুন। তুমি এখনো জঙ্গলে আছো কি? আরে হ্যাঁ স্যার, এখানে অনেক লম্বা ইনভেস্টিগেশন করতে হবে। আপনি বলুন। তুমি ওখানে কি 12 শিঙা হরিণ দেখতে পেয়েছো? আরে স্যার, আপনি একটা হরিণের কথা বলছেন? এখানকার মাটিতে তো হরিণদের ইতিহাস লেখা রয়েছে। আমি তো এসিপি স্যারকেই ফোন করব ভাবছিলাম। ওকে, 12 শিঙা। পঙ্কজ তদন্তের সময় কি পেয়েছিল সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমি তোমার কাছে এটা আশা করিনি যে তুমি কুসংস্কারে বিশ্বাস করো। দেখো ভাই, তুমি আমার সায়েন্টিফিক টেম্পারামেন্ট নিয়ে কথা বলো না। আচ্ছা। তুমি ভালো করে জানো যে আমি শুধুমাত্র প্রমাণ নিয়েই কথা বলি। এই দেখো, সূর্যর পেটের মধ্যে কি পাওয়া গেছে জানো? এটা কি? 12 শিঙা হরিণের শিঙের টুকরো। আর বাকি যে আঘাতগুলো আছে সেগুলো কিছু না, একদম ভিত্তিহীন। তুমি শিং নিয়ে পড়ে রয়েছো। হতে পারে, আঘাতের চিহ্ন হতে পারে। যদি হরিণের ঝাঁক একসঙ্গে এসে আক্রমণ করে তবে কি হবে? আহত হবে তো। তার মানে সালুকে স্যার, আপনার মতে গাড়ির কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, যা কিছু হয়েছে হরিণের জন্য আরে হয়েছে? ভাই, তোমাদের এই টেপ রেকর্ডার অ্যাক্সিডেন্টের আগে কেন তৈরি করনি? আরে চোখ খোলো, কান খোলো, দেখো তোমার আশেপাশে কত প্রমাণ রয়েছে। একমাত্র তুমিই দেখেছো চোখের সামনে। আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। আরে কি দেখেছো? কেউ শুনেছে? কেউ দেখেছে? না, কিচ্ছু নেই। কোন সিসিটিভি ফুটেজ আছে? জঙ্গলের মধ্যে কখনো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে? আরে কি বলছো কি? ডক্টর 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 আমরা চেষ্টা করছি খোঁজ করার। এই ধরনের কাজে একটু সময় লাগে, কিন্তু আমার মাথায় একটা কথাই ঢুকছে না যে এই কেসটা নিয়ে আপনি এত রেস্টলেস হচ্ছেন কেন? না 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 দয়া, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। আমি রেস্টলেস নই ভাই। আসলে আমার অবাক লাগছে যে সিআইডির এত ব্রিলিয়ান্ট, এত বুদ্ধিমান, স্মার্ট অফিসাররা শুধুমাত্র কার অ্যাক্সিডেন্ট নিয়ে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বরং এই কার অ্যাক্সিডেন্ট নিয়ে পড়ে থাকো, ততক্ষণ আমি দেখি যে আমি আর কি প্রমাণ পাই। বাই। আরে বাই ডক্টর সালুকে। দয়া, স্যার, সালুকের বিহেভিয়ার আজকে নর্মাল নয়। স্যার আপনি তো জানেন যে ডক্টর সালুকের মাঝে মাঝে মাথার তার কেটে যায়। না না না, কোনো তার কাটা নয়, নিশ্চয়ই কিছু না কিছু গোলমাল আছে। একটা কাজ করো দয়া, শালুকের পিছন পিছন জঙ্গলে যাও, দেখো ও কি কি করে। জানি না কতক্ষণ আর। 1 মিনিট, ওখানেই দাঁড়াও। একটা হাওয়াই চটি, একটা জুতোর চিহ্ন। এই জঙ্গলে লোকে কি এক পায়ে হাওয়াই চটি আর এক পায়ে জুতো পরে থাকে? আরে না না, এমন কে করে স্যার? আরে এমন কে করে? এটা কি লেফট পায়ে জুতোর চিহ্ন আর রাইটে হাওয়াই চটি। হাওয়াই চটি। এই লোকটার একটা জুতো তো পাওয়া যাচ্ছে না। সূর্য তো লেফট পায়ের জুতোটা মিসিং ছিল। 1 মিনিট, এসো তো। এ কাল্লু, এ কাল্লু, তুই এখানে জঙ্গলে কি করছিস? এই ছোট মালিকের জুতো তুই কোথায় পেয়েছিস? এদিকে শোন, আমার কথা শোন। এই, আরে কোথায় পালাচ্ছিস? এই কাল্লু, এই শোন। আরে দাঁড়া, দাঁড়াতে বলেছি। এই কাল্লু, আরে স্যার, এই কোথায় পালাচ্ছিস? স্যার দাঁড়া। আমার কথা শুনুন। স্যার 1 মিনিট আমার কথা শুনুন। এ আপনি কি করছেন? আপনি কি নিজে মৃত্যু চাইছেন? এই জঙ্গলের দিকে আর 1 পা বাড়ালে আপনার জীবনে ফুল স্টপ পড়ে যাবে স্যার। এই কেসটা যতক্ষণ না সলভ করতে পারছি ততক্ষণ এই কেসটাতে বিরাম নেওয়া নিষেধ। চলো। কিন্তু স্যার, স্যার ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। স্যার ওই কালু নামের একটা ছোট বাচ্চা সূর্যর মিসিং জুতোটা নিয়ে জঙ্গলে পালিয়ে কোন গেছে। দিকে পালিয়েছে? স্যার ওইদিকে। চলো তবে ওইদিকে চলো। হ্যাঁ, স্যার, চলুন। আমি যাব না। আপনারা যদি এই অনর্থ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু আমাকে বাদ দিন। 1 মিনিট, তোমার বস কি বলেছে? যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে তুমি আমাদের সঙ্গেই থাকবে। চলো চুপচাপ। চলো। চলো চলো। মরবে, সব কটা একসঙ্গে মরবে। জানি না আর কত লাশ পড়বে সিআইডির ওখানে যাওয়াতে।
কাল্লু, কাল্লু, কোথায় যে গেল ছেলেটা? এই কাল্লু, স্যার আমি ওই দিকটা দেখছি। কাল্লু এইদিকেই কোথাও একটা পালিয়ে গেছিল স্যার। আরে ওকে ছাড়ো, ওই 12 শিঙা হরিণকে খোঁজো। স্যার, আমরা সবাই এখানে এসে আমাদের জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি। 7 জন্ম পর্যন্ত এর প্রায়শ্চিত্ত করতে পারবো না আমরা। এটাই কি সেই দেবতার মূর্তি? হ্যাঁ স্যার, আর উনি আমাদের উপর খুব রেগে গেছেন। এর আগে যখন আমরা পুজোর জন্য এখানে আসতাম তখন এই সমস্ত ঘাস সবুজ হয়ে থাকতো, আর এখন ওনার রাগের কারণে সব জ্বলে খাক হয়ে গেছে। ব্যাস, অনেক হয়েছে। আমরা এখানে সূর্যর কেসের প্রবলেম সলভ করতে এসেছি, তোমার বাজে কথা শুনতে আসিনি, বুঝেছো? ডক্টর সালুকে, এটা রক্ত লেগে আছে এতে। হ্যাঁ, এ কি করছেন আপনি? আমাদের দেবতা যদি... এটা তো দয়া কোনো 12 শিঙা হরিণের শিঙের টুকরো। এই যে রক্ত লেগে আছে না, আমার মনে হচ্ছে এরই কোনো টুকরো সূর্যের পেটের মধ্যে ছিল, যার কারণে মৃত্যু হয়েছে। অনেক হয়েছে, আমি চললাম। আমাকে গ্রামবাসীদের এই ব্যাপারে জানাতেই হবে যে আমাদের দেবতা কতটা রেগে গেছেন। ওকে স্যার, স্যার, হ্যাঁ? স্যার ওই বাচ্চাটা। আরে এই কাল্লু, এই কাল্লু শোন। কাল্লু, আরে এই দাঁড়া, 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 দাঁড়া। দাঁড়া। এই কাল্লু, কাল্লু, দাঁড়া। কালু, স্যার, আরে স্যার, ঠিক আছো? হ্যাঁ, আরে না না, কিচ্ছু না, কিচ্ছু না, কাঁদে না, কিচ্ছু হয়নি। আমাদের দেখে পালালি কেন তুই? ভেবেছিলাম তোমরা বকবে। কাল রাস্তায় যে জুতোটা রাখা ছিল আমি নিয়ে নিয়েছিলাম, কারণ জুতোটা পছন্দ হয়েছিল, আর আমার কাছে জুতো ছিল না। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এখন তোমাকে কেউ বকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমাদের বলো যে কালকে রাত্রে সূর্যবাবুর ওই যে আঘাতটা লেগেছিল, তখন তুমি কি বাইরে ছিলে? হ্যাঁ, বাড়িতে টয়লেট নেই না আঙ্কেল, তাই রাত্রিবেলা জঙ্গলে যেতে হয়, তখনই দেখলাম আমি। হ্যাঁ, ও ও ওর আঘাত কি করে লাগলো? তুমি দেখেছো কিছু? ওই মেয়েটা মেরেছে ওকে। মেয়ে? মেয়ে? কোন মেয়ে? সেই যে কালো রঙের গাড়ি চালাচ্ছিল, খুব স্পিডে চালাচ্ছিল গাড়িটা। কালো রঙের গাড়ি? তারপরেও কি করলো? তারপরে ও গাড়ি থেকে নামলো, হ্যাঁ? তখন ছোট মালিক কষ্টে কাঁপছিলেন, তখন ও ছোট মালিককে মেরে দিল আর গাড়িতে বসে চলে গেল। আচ্ছা, এই মানে এটা যখন ঘটেছে তখন তোমার কি কোনো আইডিয়া আছে যে রাত কটা হবে? রাত প্রায় 1টা বা 2টো হবে হয়তো। 1টা কিংবা 2টো? পঙ্কজ, খুব ইম্পর্টেন্ট টাইম। বাইপাসে যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওখান থেকেই আমরা জানতে পারবো যে রাত 1টা থেকে 2টোর মধ্যে কে ছিল ওই কালো গাড়িতে। চলো বাবা, চলো ওদিকে যাই। ও, রক্তের চিহ্ন ধুয়ে ফেলেছে জল দিয়ে। অঙ্কিতা, 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 তুমি কোথায়? অঙ্কিতা, অঙ্কিতা, তুমি এখানে বসে আছো, কি হচ্ছে এখানে? হ্যাঁ, প্রমাণ পুড়িয়ে দিচ্ছ? কত বিশ্বাসঘাতকতা তুমি করবে আমার সঙ্গে? হ্যাঁ, কত? কাম ডাউন আঙ্কেল, এসব কি করছো তুমি? কানাডা যাচ্ছিলে না ফরেনসিক পড়াশোনা করবার জন্য? এই পড়াশোনা করছো? সমস্ত প্রমাণ পুড়িয়ে দিয়ে বরবাদ করে দিচ্ছ? ভেরি স্মার্ট,
কোনো কথা শুনবো না। আঙ্কেল, চলো আমার সঙ্গে, আঙ্কেল না, চলো আমার আঙ্কেল, সঙ্গে, আঙ্কেল শোনো আমার চলো কথা। চলো, আমি তোমার আঙ্কেল, কোনো কথা শুনবো না। চলো আমার সঙ্গে, আঙ্কেল চলো। শুনবে তো? আমি কোনো কথা শুনবো না। তোমার উপস্থিতি আমি আর 1 সেকেন্ডও চাই না আমার বাড়িতে। চলো আমার আমার সঙ্গে। কথাটা না, শোনো। কিচ্ছু শুনবো না। আর আঙ্কেল, যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে গলায় দড়ি দিত তোমার এই কাণ্ড কারখানার জন্য। অপদার্থ মেয়ে। হ্যাঁ। গাড়ি থেকে রক্তের দাগ ধুয়ে দিয়েছো, নিজের পরনের কাপড় পুড়িয়ে দিচ্ছ। সূর্য নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছিল যখন তুমি ওকে মেরেছিলে। আমার নিজেরই মাথা করে মরতে ইচ্ছে করছে। কি করে আমি তোমাকে বিশ্বাস করলাম? এত বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে। অঙ্কিতা, তুমি এটা একদম ঠিক করোনি। স্যার, হ্যাঁ বলো দয়া। ওই গাড়িটার খোঁজ পেয়েছি স্যার, আর যে চালাচ্ছিল সেই মেয়েটারও। কে সেই মেয়েটি? অঙ্কিতা সালুকে স্যার। শালুখে? অঙ্কিতা শালুখে? হ্যাঁ স্যার, আর সব থেকে বড় কথা এটাই হলো স্যার, ওর মোবাইল ফোনের লোকেশন ডক্টর সালুকের বাড়ির আশেপাশেই ট্রেস হয়েছে। অঙ্কিতা শালুখের মোবাইল লোকেশন ডক্টর শালুখের বাড়ির কাছে। ব্যাপারটা আসলে কি হতে পারে? এই যে সালুকে স্যারের অদ্ভুত আচরণ, এটা এমন নয় তো এই মেয়েটির জন্য? হতে পারে মেয়েটিকে আগে থেকে উনি চেনেন। এটা ঠিক নয় আঙ্কেল। আঙ্কেল, তুমি আমাকে একবার বিশ্বাস করো আর কিছুক্ষণ পরে অবিশ্বাস করো। আর একটা শব্দও নয়। যদি বিশ্বাস করতে হয় তাহলে পুরোপুরি ভাবে করো, না হলে করো না। কি করে তোমাকে বিশ্বাস করব আমি? তুমি প্রত্যেকবার আমাকে বিভ্রান্ত করতে নতুন গল্প করছো। আমি এসব কিচ্ছু করছি না। তোমাকে আগেই বলেছি যে আমি শুধু গাড়ি থেকে নেমেছি ওকে শুধু সাহায্য করার জন্য। ওকে সাহায্য করার আগে ও মারা গেছিল। ঠিক আছে, এবার যা কিছু বলতে চাও সিআইডির সামনে গিয়ে বলবে। চলো আমার সঙ্গে, আঙ্কেল, চলো, প্লিজ। চলো আমার সঙ্গে। প্লিজ আঙ্কেল। শালুখে এই মুহূর্তে কোথায়? স্যার, ইনভেস্টিগেশনের সময় তো উনি আমাদের সঙ্গেই ছিলেন, কিন্তু হঠাৎ কোথায় চলে গেলেন যাওয়ার আগে বলেও যাননি উনি। কাল্লু মেয়েটার ব্যাপারে বলার পরেও ওখান থেকে চলে গেছে? হ্যাঁ স্যার, ততক্ষণ তো আমাদের সঙ্গেই ছিলেন। গোলমাল আছে দয়া, গোলমাল আছে। এই শালুখের সঙ্গে কোনো না কোনো কানেকশন আছে এই অঙ্কিতা শালুখের সঙ্গে। স্যার, একবার ডক্টর সালুকে ওনার এক ভাইজির ব্যাপারে বলেছিলেন, ওর নামও অঙ্কিতা ছিল স্যার। আচ্ছা, এ সে নয় তো? ভাইজি অঙ্কিতা শালুখে। সিআইডির কাছে আমাকে নিয়ে যেও না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এই সব কিছু অপরাধ করবার আগে মনে করা উচিত ছিল। আমি কোনো অপরাধ করিনি। আমি ছাড়া আরো একজন উপস্থিত ছিল। শিওর যে কাজটা ওই করেছে। আচ্ছা, কে উপস্থিত ছিল? আঙ্কেল, ওখানে একটা অদ্ভুত ধরনের প্রাণী ছিল যার শরীর দেখতে পুরো মানুষের মতো, কিন্তু মুখটা পুরো হরিণের মতন, আর বড় বড় সিংহ ছিল ওর। যখন আমি ড্রাইভ করছিলাম তখন দেখেছিলাম ওকে। আর কত গল্প তুমি শোনাবে অঙ্কিতা? তোমার সমস্ত প্রমাণ লোপাট করার পর দেবসিংহা হরিণের গুজব তৈরি করে নিজেকে বাঁচাবার চেষ্টা করছো তুমি। লজ্জা করে না তোমার? চলো আমার সঙ্গে। আমি জানতাম তুমি আমার কথা কখনোই বিশ্বাস করবে না, এই জন্য তোমাকে আমি প্রথমে বলিনি। ঠিক আছে, এবার সিআইডির সামনে গিয়ে তুমি সব কথা বলবে যা তুমি বলতে চাও। চলো। না আঙ্কেল, আমি সিআইডির কাছে যাব না। যাবে না? না। যাবে না? না। আমি দেখছি কি করে যাবে না। অঙ্কিতা, 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 আমার কথা শোনো, আমার কথা শোনো। অঙ্কিতা, অঙ্কিতা। বস, আমার বড্ড ভুল হয়ে গেছে। ভুল নয় শালুখে, অপরাধ। যে কিনা অপরাধীদের সাহায্য করে সেও একজন অপরাধী। ঠিক বলেছ, একদম বুঝতে পারিনি যে অঙ্কিতাই অপরাধী। তা না হলে ওকে বাঁচাবার চেষ্টা করতাম না। শালুকে, আমার খারাপ লাগছে এতদিন তোমার উপর আমার যে বিশ্বাস ছিল তা এক মুহূর্তে ভেঙে দিলে। শালুকে, বিশ্বাস অর্জন করার জন্য সারাটা জীবন লেগে যায়, আর ভাঙবার জন্য একটা মুহূর্ত। যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে তুমি ফরেন্সিকে
এক পাও রাখবে না। স্যার আমরা আবার এই ভয়ানক জঙ্গলটার দিকে কেন যাচ্ছি বলুন তো? সেই দিন যখন আমি বাচ্চাটাকে বাঁচালাম তখন আমি এখানে কিছু দেখেছিলাম। স্যার, যার মারা যাওয়ার ছিল সে তো মারাই গেছে। এখন বারবার এই জঙ্গলে এসে বাকিদের জীবন বিপদে ঠেলার মানে কি? বিপদের মধ্যে ঠেলছি না, ওদের বাঁচানোর চেষ্টা করছি। আর তুমি কি চাও এরকম সাংঘাতিক অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াক? হ্যাঁ, এই দেখো চুরির টুকরো, আর সাথে এই দড়িটা বাঁধা আছে। কিছু তো হয়েছে এখানে। মনে হচ্ছে কোনো মহিলাকে খুব খারাপভাবে টর্চার করা হয়েছে। একটু আশেপাশে দেখো। হে ভগবান, স্যার এ তো আমাদের কাকলি, সুমির মেয়ে। এর বাড়ির লোকে খবর দাও, আর গ্রামের সবাইকে এখানে এক জায়গায় নিয়ে এসো। হ্যাঁ স্যার। পেটে গুলি করেছে, বডি দেখে মনে হচ্ছে 1 সপ্তাহ হয়নি ও মারা গেছে। কাকলি, তোর ম্যাম, কি please, হলো please. রে মা? কাকলি, ম্যাম প্লিজ শান্ত হন। আপনার মেয়ে গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ আছে, আর আপনি নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাননি পুলিশে? ও নিখোঁজ হয়নি, ও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে। বিয়ে কার সঙ্গে? সূর্যর সাথে। নিজের মুখটা বন্ধ রাখো, ভাবনা চিন্তা করে কথা বলো। কেন চুপ করবো আমি? আর এখন আমার কাছে হারানোর মতো আর আছেই বাকি। আর আমি কাকে ভয় পাবো? আমাদের হরিণ দেবতাকে। যদি হরিণদেব প্রথমেই সূর্যকে মেরে ফেলতেন তাহলে শুধু আমার মেয়েটা নয়, সাথে ওই মেয়েটাও বেঁচে যেত। তার মানে আরো মেয়ে এখান থেকে নিখোঁজ? কারা? যখন সূর্য বিদেশ থেকে এসেছিল তখন খুব বড় বড় কথা বলতো যে কিভাবে গ্রামের মেয়েদেরকে পড়াশোনা শিখিয়ে যোগ্য করে তুলবে, কিন্তু কি? কিন্তু ওদেরকে খুব বিরক্ত করত। মেয়েরা সহ্য করতে পারতো না। আপনি কি জানেন একজন মৃত ব্যক্তির উপর কি গুরুতর অভিযোগ করছেন? আমার কাকলির চেয়ে আগে একটি মেয়ে, সুমনা নাম ছিল ওর, যে কিনা নিজের পুরো পরিবারের সাথে নিখোঁজ হয়ে গিয়েছিল। সুমনা আর ওর পরিবারের সবাই নিখোঁজ হওয়ার ব্যাপারে সূর্যর হাত ছিল? হ্যাঁ, আমার মেয়েটা। এই কাকলি নিশ্চয়ই কিছু জানতো, যার জন্য ওকে নিজের জীবন দিতে হলো। ওর পেটে একটা গুলির চিহ্ন আছে। এই আদিবাসীদের কাছে বন্দুক তো থাকবে না। এই সূর্যই কোনো গন্ডগোলের। এর ফার্ম হাউসের তল্লাশি নিতে হবে, ওখান থেকেই কিছু পাওয়া যাবে। স্যার, সূর্যের বাড়ি থেকে আমরা যে সমস্ত জিনিসপত্র পেয়েছি তা দেখে তো মনে হচ্ছে না সূর্য খুব একটা ধোয়া তুলসী পাতা ছিল। ঠিক বলেছ। এই দেখো, এই গান, এই ধরনের গান আমাদের দেশে বিক্রি করা তো বেআইনি। আর স্যার ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী যে গুলি কাকলি লেগেছিল সেটা এই গান থেকেই চলেছিল। আচ্ছা, কিন্তু স্যার ওই ঘর থেকে যে 4 জন মহিলার নাম পাওয়া গেছে সেটা কিন্তু এখনো কিছু বোঝা যাচ্ছে না। আর ওই 4টে মেয়ের মধ্যে কাকলি আর সুমনার নাম তো নেই। হ্যাঁ স্যার, লিস্টে যে নামগুলো আছে সেগুলো হলো অমৃতা, বিন্দু, ছায়া, দামিনী। আর স্যার অবাক করার বিষয় এটা যে প্রত্যেক নামের আগে একটা তারিখ লেখা আছে। কি সেগুলো আবার কি? স্যার অমৃতা 5ই জানুয়ারি, বিন্দু 17ই জানুয়ারি, ছায়া 3রা ফেব্রুয়ারি আর দামিনী 9ই ফেব্রুয়ারি। আরে এই ডেট তো পেরিয়ে গেছে। স্যার আমার তো টেনশন হচ্ছে যে এই 4টে মেয়েকে 4টে ডেটে খুন করে দেয়নি তো? স্যার একটা বডি তো পাওয়া গেছে, কিন্তু বাকি বডিগুলো কোথায় পুঁতেছে? সেটাই তো, বডিগুলো কোথায় পুঁতেছে। স্যার
স্যার পুরো গ্রামে খোঁজ নিয়েছি, ওই মেয়েদের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্যার, এই যে 4টে মেয়ের নাম আছে, এটা কোনো ধরনের কোড নয় তো? আপনারা সবাই মিলে অপরাধীকে বাঁচানোর জন্য যে গল্প সাজাচ্ছেন তা ভালোই বুঝতে পারছি। আপনাদের ফরেনসিক ডাক্তারের ভাইজি আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিল, তাকে বাঁচানোর ষড়যন্ত্র করছেন আপনারা, তাই না? সিআইডির কাজ ষড়যন্ত্র করা না, শেষ পর্যন্ত খুনিকে ধরে তাকে শাস্তি দেওয়াই সিআইডির কাজ। আর রইল বাকি ওই 4টে মেয়ের কথা। তাদের মধ্যে বিন্দুকে খুঁজে পাওয়া গেছে। কোথায় স্যার? এসো দেখাচ্ছি। এই যে। আরে ট্রাকটার নাম বিন্দু। কি ধীরাজ, অমৃতা, ছায়া আর দামিনী নামের ট্রাকও তো তোমার কাছে আছে না? আচ্ছা তো। আচ্ছা ধীরাজ, একটু এই তারিখগুলো দেখো। এই তারিখগুলোতে তোমার ট্রাকে কাঠ ছাড়া আর কি কি ট্রান্সপোর্ট করেছিল তোমার সুপুত্র সূর্য? স্যার, এই ট্রাকে শুধুমাত্র কাঠই ট্রান্সপোর্ট হয়, অন্য কিছু হয় না। স্যার, এনার বিজনেস রেকর্ডের হিসেবে দিনেশ ঠিকই বলছেন। এই ডেটসে এই কাঠগুলো এই গাড়িতেই ট্রান্সপোর্ট হয়েছিল। আরে এই রেকর্ড তো মিথ্যাও হতে পারে পঙ্কজ। কেউ যদি বেআইনিভাবে কোনো জিনিস ট্রান্সপোর্ট করতে চায় ট্রাকে, তাহলে তো স্বাভাবিক ব্যাপার যে এত ডিটেলসে অফিসিয়াল রেজিস্টারে তো লিখবে না ও। স্যার, এই কেসটা একেবারে জিলিপির মতো। এক তো সূর্যর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আর তারপর যে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে সেও উধাও হয়ে যায়। আর এই গল্পে টুইস্ট তখনই আসে যখন গ্রামবাসী হরিণের গল্প শোনাতে শুরু করে। আর স্যার, আমরা যখন ওই হরিণ দেবীর কেসটা ইনভেস্টিগেশন করছিলাম, তখনই আমরা হঠাৎ করে কাকলির লাশ খুঁজে পেলাম। আর এই সূর্য, যাকে আমরা প্রথম দিকে ভিকটিম বলে ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে ওই অপরাধী। আর এই কাকলিকে নিশ্চয়ই ওই খুন করেছে। আরে স্যার, ডক্টর সালুঙ্কে হসপিটালে নেই। হসপিটালে নেই তো কোথায়? স্যার, মনে হয় কোথাও পালিয়ে গেছেন। আরে কোথায় পালিয়ে যাবে? ফরেনসিক ল্যাবেও তো যেতে পারবে না এখন। আর উনি বাড়িতেও যেতে পারবেন না, কারণ উনি জানেন যে ওনার বাড়ির সিসিটিভিও মনিটরিং হচ্ছে। স্যার, তাহলে উনি অঙ্কিতার সঙ্গে দেখা করতে চাননি তো? হতে পারে। এই অঙ্কিতাকে খুঁজতে হবে, আর সাথে ওই লোকটাকেও, যে সূর্যকে ওই রাশিয়ান গানটা বিক্রি করেছিল। চলো। সালুকে, তুমি হসপিটাল থেকে কেন পালিয়েছি, কিভাবে পালিয়েছি সেটা বড় কথা নয়। যেটা ইম্পর্টেন্ট কথা সেটা বলবার জন্য এসেছি। কি বলতে এসেছো? অঙ্কিতার লোকেশন? মোনালিসা। এটা আবার কোন নতুন ড্রামা? আমিও সেটাই ভেবেছিলাম যখন অঙ্কিতা হসপিটালে আমাকে মোনালিসার নাম বলতে এসেছিল। আঙ্কেল, তুমি চাইলেই আমাকে সিআইডির কাছে নিয়ে যেতেই পারো, কিন্তু প্লিজ একবারের জন্য আমার কথাটা শোনো। তোমার শোনাটা খুবই দরকার। ওই দিন সূর্য মারা যাওয়ার আগে একটা মেয়ের নাম নিয়েছিল, মোনালিসা। মোনালিসা। আমি সারা রাত ভেবেছি যে এই মোনালিসা নামটা কিসের, কোন মানুষের নামের নাকি পেন্টিং এর, কিসের? ক্রিমিনাল ডেটাবেসে আমি এই নামটা খুঁজেই পাইনি। আরে স্যার, তাহলে বলুন না এই মোনালিসা জিনিসটা কি? এই মোনালিসা একটা ড্রাগের নাম। কি? হ্যাঁ। আচ্ছা, এটা কোনো ড্রাগের নাম? হ্যাঁ বস, খুব বিপজ্জনক ড্রাগ, যেটা বিদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু এক্সপোর্ট ইন্ডিয়া থেকে হচ্ছে। মাই গড! দেবসিংহা হরিণের মূর্তির পাশে আমি এই মোনালিসার চারা পেয়েছি। আমার সন্দেহ ছিল, তাই আবার আমি ওখানে গেছি যাতে চারা গাছে স্যাম্পল কালেক্ট করতে পারি। আর বস, আমার সন্দেহ একদম ঠিক হয়েছে, এটা মোনালিসা ড্রাগেরই চারা। তার মানে এই সূর্য কোনো কাঠের কারবারের আড়ালে ড্রাগস পাচার করছিল না তো? হ্যাঁ স্যার, ও নিশ্চয়ই কাঠের মধ্যে ড্রাগ লুকিয়ে বেআইনি কারবার করত। স্যার, ওই আদিবাসীরা বলছিল সূর্য নাকি প্রত্যেকটা কাঠকে বাজিয়ে দেখত। আমার মনে হয় দেখতো যে কোন কাঠের মধ্যে ড্রাগস লুকিয়ে রাখতে পারবে। না পঙ্কজ,
সূর্য স্মাগলিং করছিল না, বরঞ্চ স্মাগলিং আটকানোর চেষ্টা করছিল। এই পবন স্যার গান ডিলার, ওই গানটা দিয়েছিল সূর্যকে। বেআইনি ভাবে কাউকে গান বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, সেটা তুমি জানো? স্যার ওই কাজ তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। তাহলে সূর্যকে গান কে দিয়েছে? সূর্য আমাকে বলেছিল যে ওর সামনে বড় বিপদ, তো তাই আমি ওকে আমার পার্সোনাল গানটাই বিক্রি করেছিলাম। শুধু গানটাই বিক্রি করেনি স্যার, ওই বেআইনি অ্যাসিডও দিয়েছে। কি? কেন? কি করব স্যার, ও তো আমাকে টাকার লোভ দেখালো, তাই আমি ওই অ্যাসিডটাও বিক্রি করে দিলাম। আর ও আমাকে বলেছিল যে জঙ্গলের ভেতরে আর্জেন্টলি কোনো চারা গাছ পোড়াবে। বস, তার মানে সূর্যই জ্বালিয়েছে ওই মোনালিসার চারাগুলোকে অ্যাসিডের দ্বারা। তার মানে হলো দয়া, এই সূর্য বিদেশ থেকে এসেছিল বাবার ব্যবসা সামলানোর জন্য। তখনই ও বুঝতে পেরেছে যে ব্যবসার আড়ালে কোনো মোনালিসা ড্রাগের স্মাগলিং চলছে। হ্যাঁ স্যার, আর বোধ হয় ওই কাকুলি ওকে সাহায্য করছিল এই কেসটা সলভ করার জন্য, আর সেই কারণে আসল স্মাগলার ওকে মেরে দিয়েছে। আর সেটাও ওই গান দিয়ে প্রাণ নিলে যাতে সমস্ত দোষটা সূর্যের ওপর পড়ে। বস, ভেতরের লোকই নিশ্চয়ই আছে যে খুব ভালো করে মোনালিসার পুড়ে যাওয়া চারাগুলোকে পরিষ্কার করে দিয়েছিল। দয়া, ওই জঙ্গলের ইঁদুরটাকে বের করতে হবে এই মোনালিসা মিষ্টির লোভ দেখিয়ে। পঙ্কজ, একটা কাজ করো, ডার্ক ওয়েবে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দাও। বলো যে আমেরিকার একটা পার্টি আছে যে মোনালিসা ড্রাগটাই চাইছে। তারপরে দেখব কোন ইঁদুর সেই গন্ধ শুকতে শুকতে বাইরে বেরিয়ে আসে। স্যার শুনুন না, খুব অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। ভয় লাগছে নাকি? না না স্যার, ভয় লাগবে কেন? কিন্তু আমি বলছিলাম যে কালকে আসি দিনের আলোয়। স্যার, কোনো অসভ্য আমাকে দেখে সিটি মারছে। তুমি সিটি বাজাতে পারো? পারি তো স্যার। তাহলে বাজাও। স্যার দাঁড়াও, কোথায় পালাচ্ছ? মাল দরকার নেই নাকি? পশু হয়ে মানুষের ভাষায় কথা বলছে। আরে আমি মানুষই রে বাবা, শুধু পশুর মুখোশটাই পরেছি মাত্র। এখন এই জঙ্গলে সিআইডির খুব ভয়। প্রথমে ওই মাস্ক খোল, না হলে আমি চলে যাব। দাঁড়াও, গঙ্গু, তুই আমার নাম জানলে কি করে? কারণ সিআইডি তোর পেছনে নেই, তোর সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া বলছি। গঙ্গু! আরে পঙ্কজ, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ স্যার। কত দৌড়বে? হাঁপিয়ে যাচ্ছ না? আরে ওকে ধরার জন্য দৌড়চ্ছিলাম। আরে পঙ্কজ, কখনো কখনো বড় মাছ ধরার জন্যে ছোট মাছ ছেড়ে দিতে হয়, যেতে দাও ওকে। আচ্ছা, রাইট স্যার। আরে আগে বলবেন তো আমাকে। স্যার, এই টাকাগুলো তাড়াতাড়ি দে। আমাদের সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা হয়েছে স্যার। আসলে ওই ড্রাগসের কাস্টমার সিআইডির লোক। ওরা আমাদের ফাঁদে ফেলতে চেয়েছে। ধরার জন্য যদি ফাঁদ পেতে থাকে তাহলে তুই কেন আমার কাছে এসে বললি? বুঝতে পারছি তুই আমাকে ফাঁসাবি, তোকে আমি কিছুতেই ছাড়বো না। ধীরাজ, অদ্ভুত ধরনের বাপ তুমি। একবারের জন্য হাত কাঁপেনি নিজের ছেলেকে মারার আগে? হ্যাঁ, আমার খুব ভালোই ব্যবসা চলছিল। একদিকে কাঠের
আর মোনালিসা ড্রাগের। সেদিন আমার এমনই দুর্ভাগ্য, সূর্য এসে এখানে সবকিছু দেখে ফেলে, আর এই গোপন ব্যবসার সম্বন্ধেও সবটা জেনে যায়। আর ওই সময়ে আপনি ওকে মারার প্ল্যানটা করেন। নিজের ছেলেকে মারা এত সহজ কাজ নয় স্যার। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, ভয় দেখিয়েছিলাম, বকেছিলাম, এমনকি গুন্ডা দিয়েও মেরেছিলাম, তারপরেও বুঝলো না। খুব জেদি ছিল, একদম ওর মায়ের মতো। আমার কত টাকার ফসল পুড়িয়ে দিল, ব্যবসার কত টাকা লোকসান করে দিল জানেন? সেই রাতে তোমার গুন্ডাদের হাতে মার খাওয়ার পর ও যখন পালিয়ে যাচ্ছিল, পালাতে পালাতে রাস্তায় মারা গেছিল একটা গাড়ির সামনে। আপনারা সিআইডি অফিসাররা খড়ের গাদা থেকেও সুচ বার করেন। শেষে কেসটা সলভ করে অবশেষে ধরেই ফেললেন আপনারা আমাকে। মানসিক রোগগ্রস্ত আপনি, যে এত ঘৃণ্য অপরাধ করলেন নিজের ছেলের সঙ্গেই, তাও শুধু টাকার লোভে। আমার 3 ছেলে, একজন যদি মারাও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্তত পক্ষে আমার আগামী প্রজন্মের অর্থের কোনো অভাব থাকবে না। টাকার লোভ তোমার এতটাই যে সম্পর্কের কোনো গুরুত্বই নেই তোমার কাছে। ছেলেকে খুন করে দেবার পর তোমার কি মনে হয় তোমার ভবিষ্যৎ খুব ভালো হবে? হ্যাঁ, আদালতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমাকে, কিন্তু আমরা চেষ্টা করব তোমার কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। তোমার ফাঁসি হবে। নিয়ে যাও একে। চলুন। আই চল, হরিণ সাজবে। দেখ, সব ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেল। এই অঙ্কিতা হচ্ছে আমার ভাইঝি, একে ক্ষমা করে দাও। সরি স্যার, আমার জন্য আপনাদের অনেক সমস্যা হয়েছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দেখো, একটা জিনিস সারা জীবন মনে রাখো, যখন তুমি কোনো অন্যায় করনি তাহলে মিথ্যে ভয় পেও না। আর মঙ্গল, থ্যাংক ইউ ভেরি মাচ সিআইডি কে সাহায্য করার জন্য।